মধ্যমগ্রাম শহর তৃণমূল করেছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয়, ব্যক্তিগতভাবে কলেজ জীবন থেকেই আমার শিক্ষক বর্ষিয়ান সাংসদ অধ্যাপক সৌগত রায়, আছেন মধ্যমগ্রাম শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী সুভাষ ব্যানার্জি, মধ্যমগ্রাম পৌরসভার সম্মানীয় চেয়ারম্যান শ্রী নিমাই ঘোষ, ভাইস চেয়ারম্যান শ্রী প্রকাশ রাহা, আমাদের রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী আমার অগ্রজ প্রতিম অভিভাবক শ্রী রথীন ঘোষ, আছেন বারাসাত পৌরসভার পৌর প্রধান শ্রী অশনী মুখোপাধ্যায়, উপপৌর প্রধান এবং আমাদের রাজ্যের ট্রেড ইউনিয়ন আন্দোলনের বিশিষ্ট নেতা আমার অগ্রজ প্রতিম অভিভাবক শ্রী তাপস দাশগুপ্ত, অন্যান্য যারা আছেন। এবং এই মাইকের আওয়াজ আসলে মধ্যমগ্রাম চৌমাথা অব্দি শোনা যাচ্ছে। আমি মধ্যমগ্রাম চৌমাথা দিয়ে যখন আসছিলাম তার কিছুটা আগে থেকেই শুনতে পাচ্ছিলাম, সুতরাং বহু মানুষ এই আওয়াজ শুনতে পাচ্ছেন এবং মাইকটা খুব চমৎকার। তো আমি প্রাথমিকভাবে স্যারকে বলছিলাম যে আমি 40 মিনিট মতো বলবো, স্যার আধা ঘন্টা বলেছেন, আমি হয়তো আরো 10 মিনিট এক্সট্রা নেব। স্যার অনেকগুলো প্রাসঙ্গিক কথা বলে দিয়েছেন, তাতে আমার কিছুটা সুবিধা। আমি প্রাথমিকভাবে এই যে আজকে আমরা 27শে জানুয়ারিতে এই অনুষ্ঠান হচ্ছে, জানুয়ারি মাসের 23 তারিখ, জানুয়ারি মাসের 24 তারিখ, জানুয়ারি মাসের 25 তারিখ, জানুয়ারি মাসের 26 তারিখ পেরিয়ে আজকে আমরা জানুয়ারি মাসের 27 তারিখে রয়েছি। এখন জানুয়ারি মাসের 23 তারিখ গোটা দেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী। এবং আমাদের সংবিধানের যে কোনো আলোচনা করতে গেলে 24শে জানুয়ারি, 25শে জানুয়ারি এবং 26শে জানুয়ারি এই তিনটে দিন অবধারিতভাবে আসবে। কেননা 1950 সালে জানুয়ারি মাসের 24 তারিখ ভারতবর্ষের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি জনগণ মনকে তার জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করেছিল। 5 স্তবকের কবিতা 1911 সালে কলকাতায় জাতীয় কংগ্রেসের অধিবেশনে সেই জ্যোতির্ময় পুরুষ স্বয়ং এই গোটা কবিতাটা পাঠ করেছিলেন, 5 স্তবকের কবিতা। সেই কবিতার প্রথম স্তবক 1950 সালে জানুয়ারি মাসের 24 তারিখ দেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছিল। জানুয়ারি মাসের 25 তারিখ 1950 আমাদের দেশের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যারা মেম্বার ছিলেন তারা সংবিধানের মূল দুটো যে কপি ছিল সেই কপিতে সই করেছিলেন 25শে জানুয়ারি। আর 1950 সালের জানুয়ারি মাসের 26 তারিখ ভারতবর্ষ নিজেকে সাধারণতন্ত্র হিসেবে ঘোষণা করেছিল, রিপাবলিক। এখন আমি এই 24, 25, 26 এই তিনটে তারিখের সঙ্গে সঙ্গে 23 তারিখ নেতাজির যেদিন জন্মদিন, সেই জন্মদিন নেতাজি যখন প্রায় গোটা পৃথিবী ঘুরে ফেলেছেন ভারতবর্ষের স্বাধীনতার জন্য, এলগিন রোড থেকে 41 সালে বেরিয়েছেন। যখন বেরিয়েছিলেন একজন মুসলমান এজেন্ট সেজেছিলেন ইন্স্যুরেন্সের, মোহাম্মদ জিয়াউদ্দিন। মোহাম্মদ জিয়াউদ্দিন হয়ে গোমো পর্যন্ত গেছেন, গোমো অব্দি গিয়ে সেখান থেকে কালকা মেলে পুরনো দিল্লি গেছেন, সেখান থেকে ফ্রন্টিয়ার মেলে পেশোয়ার গেছেন, সেখানে আবার বোবা কালা একজন পাস্তুন সেজে একেবারে আফগানিস্তানের কাবুল অব্দি গেছেন। দেশ স্বাধীন করবেন সেই লড়াই। সেখানে সোভিয়েতের এম্বাসিতে ঢুকতে চেষ্টা করেছেন, পারেননি। ধৈর্য রাখতে পারছেন না, কারণ দেশের জন্য লড়াই লড়তে হবে। ইতালির এম্বাসিতে একজন ইতালিয়ান মানুষের পাসপোর্ট তিনি জোগাড় করেছিলেন, কাউন্ট অরল্যান্ডো মাজ্জোতা বলে। সেই ইটালিয়ান পাসপোর্ট নিয়ে চলে গেলেন মস্কোতে, মস্কো থেকে গেলেন রোম, রোম থেকে গেলেন বার্লিন। সেনাবাহিনী তৈরি করলেন প্রিজনার্স অফ ওয়ারদের দিয়ে। তারপর যখন বুঝতে পারছেন হিটলার কি চাইছেন, হিটলারের টালবাহানা, প্রবল বিপদের মধ্যে দিয়ে 45 দিন সাবমেরিনে, একটা জার্মান সাবমেরিনে সাউথ আফ্রিকার নিচ দিয়ে কেপ অফ গুড হোপ হয়ে মাদাগাস্কার হয়ে জাপানি সাবমেরিনে এলেন, এশিয়ায় এলেন সৈন্যবাহিনী তৈরি করে। সেই যে বাহিনী ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, সেই বাহিনীতে গান্ধী ব্রিগেড ছিল, সেই বাহিনীতে নেহেরু ব্রিগেড ছিল, সেই বাহিনীতে আজাদ ব্রিগেড ছিল।
এই নিয়ে একেবারে মণিপুর পর্যন্ত, মৈরাং পর্যন্ত। তারপর লড়াইয়ে যখন পিছু হটলেন, আবার লড়াইয়ের রসদ সংগ্রহ করবেন। এই যে পুরো ইতিহাস, গোটা পৃথিবী ঘুরেছেন। আমি এই কথাটা এই কারণে বলছি, কেননা বাহাদুর শাহ জাফরের সমাধিতে 1857 সালে ইংরেজরা বলে সিপাই মিউটিনি। এখন মিউটিনি কেন হতে যাবে? ওটা আমাদের দেশের স্বাধীনতার প্রথম লড়াই। মিউটিনি ব্রিটিশদের শব্দ, ব্রিটিশ ইতিহাসবিদদের শব্দ। মিউটিনি একটা খারাপ শব্দ। আমাদের দেশের স্বাধীনতার প্রথম লড়াই 1857। বাহাদুর শাহ জাফর, তার অন্যতম কেন্দ্রীয় চরিত্র, সেই বুড়ো ভদ্রলোককে যখন ধাক্কা মেরে ঘোড়ার গাড়ির মধ্যে একখানা খাঁচা, প্রায় ধাক্কা দিয়ে বাহাদুর শাহ জাফরকে সেখানে তোলা হয়েছে, তার মৃত্যু হয়েছিল রেঙ্গুনে। বাহাদুর শাহ জাফর সেই খাঁচার যতটুকু ফাঁক রয়েছে তার মধ্যে দিয়ে, তার কণ্ঠস্বর ক্ষীণ, তিনি বলছিলেন কোন রকমে, যে কথাগুলো শোনা গিয়েছিল, বাগিও মে বু রহেগি জব তলক ইমান কি, তখতে লন্ডন তক চলেগি তেগ হিন্দুস্তান কি। বাগি মানে হচ্ছে বিদ্রোহী। বাগির মধ্যে যে খুশবু রয়েছে, তার মধ্যে, বাগির মধ্যে ইমানের খুশবু। বাগিও মে বু রহেগি জব তলক ইমান কি, তখতে লন্ডন তক চলেগি তেগ হিন্দুস্তান কি। হিন্দুস্তানের তেজ লন্ডন অব্দি যাবে। নেতাজি সুভাষচন্দ্র বসু বাহাদুর শাহ জাফরের কবরে অসংখ্য গোলাপ ছড়িয়ে দিয়ে যে বক্তৃতা শুরু করেছিলেন, এই কাপলেটটা দিয়ে সেই বক্তৃতা শুরু হয়েছিল। এখন এই 24শে জানুয়ারি, 25শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 24শে জানুয়ারি দিনটা এমনিও গুরুত্বপূর্ণ। গোটা এশিয়ার প্রথম বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল, কলকাতা বিশ্ববিদ্যালয়। গোটা এশিয়ায় প্রথমবারের জন্য কোন বিশ্ববিদ্যালয়, কলকাতা এমন একটা জায়গা, বাংলা এমন একটা জায়গা, এশিয়ার প্রথম কলেজ, এশিয়ার প্রথম বিশ্ববিদ্যালয়, এশিয়ার প্রথম মেডিকেল কলেজ। 1857 সালে, সেই বছরেই, মহাবিদ্রোহের বছরেই 24শে জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের পত্তন হয়। আমি আসবো তাতে সেই প্রসঙ্গে, সংবিধানের সঙ্গে কিভাবে এগুলো সম্পর্কিত। এবং 25শে জানুয়ারি, যেদিন আমাদের দেশের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বাররা, তারা যখন সই করেছিলেন সংবিধানের খসড়াতে, আমরা যারা বাঙালি, আর এখানে বিশেষ করে রথিন্দা বসে আছেন, মাইকেল নগরে থাকেন। মাইকেল নগর মানে হচ্ছে তারই নামে, যিনি, যে ভদ্রলোক ইংরাজিতে, আমি ইংরাজি সাহিত্যের ছাত্র, ক্যাপটিভ লেডি, গায়ের রংটা যদি বাদামি না হতো, ক্যাপটিভ লেডি জন মিল্টনের সঙ্গে পাল্লা দেওয়ার মতো উপন্যাস যা মধুসূদন দত্ত লিখেছিলেন। মাইকেল নগর হচ্ছে মাইকেলের নামে। যখন তিনি বুঝলেন, উপলব্ধি করলেন, রেভারেন্ড কৃষ্ণমোহন ব্যানার্জি, বারুইপুরের পরে একটা স্টেশন আছে কৃষ্ণমোহন হল্ট, সেখানকার জমিদার ছিলেন কৃষ্ণমোহন ব্যানার্জির পরিবার। কৃষ্ণমোহন ব্যানার্জি আমাদের দেশের প্রথম ধর্মান্তরিত হয়েছিলেন, প্রথম খ্রিস্টান। এই রেভারেন্ড কৃষ্ণমোহনের হাত ধরে মাইকেল ধর্মান্তরিত হন। এবং মাইকেল যখন বুঝতে পারেন যে চামড়ার রং যেহেতু শ্বেতকায় নয়, তিনি জন মিল্টনের দ্বারা এতই প্রভাবিত ছিলেন যে ছেলের নাম রেখেছিলেন মিল্টন। মিল্টনের প্যারাডাইজ লস্ট তাকে আকর্ষিত করত, এবং ক্যাপটিভ লেডির মতো লেখা, তার চামড়ার রংটা যদি সাদা হতো তাহলে ক্যাপটিভ লেডির অন্যরকম চেহারা হতো। তা যাই হোক, তিনি যখন অনুভব করলেন, বুঝলেন যে তিনি ইংরেজি লিখে কলকে পাবেন না, ইংরেজি লিখে নাম করতে পারবেন না, যখন তিনি বাংলা লিখতে শুরু করলেন, লিখেছিলেন সেই বিখ্যাত কবিতা, স্কুলে আমরা সবাই পড়ি, রেখোমা দাসেরে মনে মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মধুহীন করুণা গো তব মন কোকনদে, প্রবাসে দৈবের বসে জীবতারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি ক্ষেত তাহে, জন্মিলে মদিতে হবে অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীর হায়ের জীবন নদে, কিন্তু যদি রাখো মনে নাহিমা ডরি সমনে, মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে, সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভোলে, মনের মন্দিরে নিত্য সেবে সর্বজন। এই যে মানুষ যাদের ভোলে না, দেখুন আজকে আম্বেদকরের চর্চা হচ্ছে, যে মানুষ আম্বেদকরদের ভোলেনি, আমাদের সংবিধানের প্রণেতাদের ভোলেনি, মানুষ নন্দলাল বোসকে ভুলে যায়নি। সংবিধানের আলোচনা করতে গিয়ে আমি যদি সেই বীর বাঙালি, কৃতি বাঙালি নন্দলাল বোসের কথা বিনম্র চিত্তে স্মরণ না করি, আমি পার্লামেন্টে দেখলাম বিজেপির একজন সাংসদ,
তিনি গোটা বক্তৃতা করলেন আমাদের সংবিধানের ইলাস্ট্রেশন নিয়ে। তারপর হাউস যখন শেষ হয়েছে আমি তাকে সরাসরি বললাম যে আপনি বলেছেন ভালো, কিন্তু একবারের জন্য তো নন্দলাল বোসের নামটা বলতে হবে। নন্দলাল বোস না থাকলে গোটা সংবিধানের, আমাদের যে সংবিধানের মূল কপি, সেই সংবিধানের নন্দলাল বোসের যে ইলাস্ট্রেশন রয়েছে, কারণ রাজেন্দ্র প্রসাদ, আমাদের দেশের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ, তিনি শান্তিনিকেতনে এসেছিলেন, আচার্য নন্দলাল বসুর সঙ্গে দীর্ঘ আলোচনা করেছিলেন এবং করবার পর নন্দলাল বসু রাজি হয়েছিলেন। এবং মজা হচ্ছে, এই যে দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে, রবীন্দ্রনাথ যে কথা বলেছেন, আমাদের সভ্যতা হচ্ছে অনলি কন্টিনিউইং সিভিলাইজেশন ইন দ্য ওয়ার্ল্ড, বিবিসি বলছে। জওহরলাল নেহেরু তার ডিসকভারি অফ ইন্ডিয়াতে বলেছিলেন, ইন্ডিয়া ইজ অ্যান অ্যানশিয়েন্ট প্যালিম্পেস্ট। প্যালিম্পেস্ট মানে হচ্ছে হয় কাঠের হবে নয় পাথরের হবে, যিনি জিতবেন তিনি আগের সবকিছু মুছে দেবেন আর তিনি তার কীর্তিগুলো সেখানে খোদাই করবেন। কিন্তু নেহেরু বলছেন যে আমাদের দেশের প্যালিম্পেস্টটা এরকম যে সবকিছু মুছে যায়নি, সবকিছু মুছে দেওয়া যায়নি। নতুন যিনি জিতেছেন তিনি চেষ্টা করেছেন মোচবার, কিন্তু কিছুটা থেকে গেছে। আমাদের একটা ক্রম চলমান সভ্যতা এবং আমরা সমস্ত ভালো কিছু গ্রহণ করেছি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে। তা নন্দলাল বোস সেদিন রাজেন্দ্র প্রসাদকে বলেছিলেন যে আমি এই যে ইলাস্ট্রেশনটা করব, ইলাস্ট্রেশনটা আমার মতো করে করব। এবং এই ইলাস্ট্রেশনটায় যদি দেখা যায় যে নন্দলাল বোসের লেখায় পরবর্তীকালে পাওয়া যায় যে বাংলার মাটিতে, এই বাংলার মাটিতে মানুষ বসবাস করছেন 5000 বছর ধরে, আমাদের লিখিত ইতিহাস 1000 বছরের। নন্দলাল বসু বলেছিলেন রাজেন্দ্র প্রসাদকে যে আমাদের এখানে পুঁথির যে পাতা, পুঁথির তাল পাতা, তার যে আর্ট ফর্ম রয়েছে আমি সেই আর্ট ফর্ম ব্যবহার করব। দক্ষিণ ভারত আমাদের দেশের সব থেকে পুরনো সভ্যতা, দ্রাবিড়ীয় সভ্যতা, দ্রাবিড়িয়ান সভ্যতা, আমি তা ব্যবহার করব। মুঘল মিনিয়েচার ব্যবহার করব। মুঘল মিনিয়েচার ব্যবহার না করলে কোনো আর্ট ফর্ম সম্পূর্ণ হবে না। এবং তার সাথে সাথে ভারতবর্ষের বিভিন্ন আর্ট ফর্ম, বিশেষ করে অজন্তা যে বৌদ্ধ বিহার যে আবিষ্কার হয়েছিল মহারাষ্ট্রে, সেই অজন্তার নানান ধরনের বৌদ্ধ চিত্র আমি ব্যবহার করব। চোলা আর্ট ব্যবহার করব। উড়িয়া যে গুহাগুলো রয়েছে সেই গুহার চিত্র ব্যবহার করব। এভাবেই নন্দলাল বোস আমাদের সংবিধান সাজিয়েছিলেন। এবং তারপরে 26 তারিখ আমরা আমাদেরকে সাধারণতন্ত্র হিসেবে ঘোষণা করেছিলাম। এখন এই গোটা বিষয় নিয়ে যখন চর্চা হচ্ছে, স্যার বলেছেন সেই কথা, আম্বেদকরের কথা, আমি তার মধ্যে যাব না। আমি একটা অন্য ঘটনার কথা বলবো। সংবিধানের যে মূল যে কপি, ফাইনাল ড্রাফট আম্বেদকর নিয়ে গেছেন পণ্ডিত নেহেরুর কাছে। পণ্ডিত নেহেরু ফাইনাল ড্রাফটটা দেখে বলছেন যে তুমি তো ইংল্যান্ডে পড়াশোনা করার লোক, ইংরেজিতে চৌখস, তোমার এরকম ভুল হতে পারে? আম্বেদকর বলছেন না, ভুল তো কিছু হয়নি। নেহেরু বলছেন 100 বার ভুল হয়েছে। আম্বেদকর বলছেন ভুল হয়নি। আম্বেদকর তখন বলছেন আপনি বলুন তাহলে কোথায় ভুল হয়েছে। নেহেরু এইভাবেই তো ঠিক হয়েছে, আমরা যা হলো আলাপ আলোচনা তাতে এইভাবেই আমরা ঠিক করেছি, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি অ্যান ইউনিয়ন অফ স্টেটস। এবার এই যে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, নেহেরু বলছেন এই তো এখানেই ভুল আছে। আম্বেদকর বলছেন এটাই তো আলোচনা হয়েছে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। আম্বেদকরকে নেহেরু বলছেন যে ইংরেজিতে দ্যাট ইজ লেখে কিভাবে? আম্বেদকর বলছেন আই আর ই দিয়ে লেখে। তো বলছে তুমি আই আর ই দিয়ে দ্যাট ইজ না লিখে ইন্ডিয়ার ভারত শব্দ দুটোর মধ্যেখানে কেন পুরো দুটো কথা লিখলে, দ্যাট এবং ইজ, THAT এবং IS, এই পুরো দুটো কথা তুমি কেন লিখলে? ইন্ডিয়া আর ভারতের মধ্যে আই আর ই লিখে দিলেই তো হয়ে যেত। আম্বেদকর বলেছিলেন নেহেরুকে যে আপনি ভুলে গেলেন যে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে আলোচনা চর্চা হয়েছে তাতে যেমন পজিটিভ আলোচনা হয়েছে, তেমনি কিছু উগ্র আলোচনা ছিল। কিছু লোক যারা মনে প্রাণে জিন্নার সঙ্গে রয়েছে কিন্তু ওদিকে চলে যায়নি, তারা এক ধরনের আলোচনা করেছে। আবার শ্যামাপ্রসাদের নেতৃত্বেও কিছু আলোচনা হয়েছে। আপনি ভুলে গেলেন যে আলোচনা লিপিবদ্ধ। কেউ কেউ বলেছে নাম হতে হবে হিন্দু প্রদেশ, হিন্দু খণ্ড, অন্য কোনো নাম হওয়া যাবে না, নিয়ে তো তর্ক হয়েছে। তারপর সেই সমস্ত তর্ককে পরাজিত করে, ভোটাভুটি করে আমরা ঠিক করেছি ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। তো হতেই পারে আমিও থাকবো না, আপনিও থাকবেন না। এবার আমাদের না থাকা অবস্থায় যদি আজকে থেকে 300 বছর বাদে এই নিয়ে বিতর্ক বাদে ইন্ডিয়া বা ভারত
তার আমি কোনো সুযোগ রাখতে চাই না, সেই জন্য আই আর ই না ব্যবহার করে দ্যাট ইজ পুরো দুটো শব্দ আমি ব্যবহার করেছি। এখন আম্বেদকরও জানতেন না এবং পণ্ডিত নেহেরুও জানতেন না যে ৩০০ বছর অনেক দূরের কথা। তার আগেই এই যে সংবিধান, গোটা সংবিধান, আমি আসবো তাতে, ধরুন আমরা এখানে কলোনির মানুষ, মধ্যমগ্রামের মানুষ, এই যে বিস্তীর্ণ কলোনি, এই মানুষ যখন আন্দামানের সেলুলার জেলে যান, যেইনি গিয়ে থাকুন দেখবেন শ্বেত পাথরের ফলকে নাম রয়েছে পরপর। আপনি যদি নাম গুনতে থাকেন দেখবেন 585 জনের নাম রয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি ওখানে একটা নাম নেই, মানে একটা নাম থাকার কথা নয়, কারণ একজনের নাম এমন রয়েছে যিনি ইংরেজদের কাছে বারবার মুচলেকা দিয়েছিলেন ছাড়া পাওয়ার জন্য। তাহলে 584টা নাম। তো 584 জনের নাম আপনি গুনতে শুরু করুন, দেখবেন 398 জন নাম হচ্ছে বাঙালি, অবিভক্ত বাংলার মানুষ 398। 584তে 398 এখানে, পাঞ্জাবে 95। এবার বাকিটা আপনি ভেবে নিন কি ছিল। এবার দেশের স্বাধীনতার জন্যে এই রক্ত যারা দিয়েছে, আপনার ওই সেলুলার জেলে গেলে মনে হবে যে ওখানে কোনো বাঙালি ছিল না, ওখানে একটাই লোক ছিল যে মুচলেকা দিয়েছিল, সমস্ত কিছু তার নামে। ওই জেল যদি কারুর নামে উৎসর্গ করার হয়, যদি 1 নম্বর অধিকারী কেউ হন ওই জেল যার নামে উৎসর্গ হওয়ার কথা, তিনি হচ্ছেন বিপ্লবী উল্লাসকর দত্ত। উল্লাসকর দত্ত ছাড়া অন্য কারুর নামে ওই জেল উৎসর্গ করার কোনো অধিকার নেই। এবং যে বিকৃতি, এই যে সংবিধানের বিকৃতি, সংবিধানের ওপর আক্রমণ, গণতন্ত্রের ওপর আক্রমণ, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ওপর আক্রমণ, এই আক্রমণ সবসময় তো শুধু সংবিধানের বইয়ের ওপর হবে না। বিকৃতি কিরকম লাইট অ্যান্ড সাউন্ডে দেখাচ্ছে। আমি নোটিশ মুভ, আগে যখন এমপি ছিলাম মুভ করেছিলাম, তারপর সেটা আমার টার্ম শেষ হয়ে গেছিল, এবারে আবার করব। লাইট অ্যান্ড সাউন্ডে দেখাচ্ছে যে একটা লোককে একটা সেলের মধ্যে রাখা হতো ফাঁসি দেখাবার জন্য। তিনি নাকি ফাঁসি দেখতেন আর তার উপর মানসিক চাপ পড়ত। এবার ঘটনা হচ্ছে ওই ভদ্রলোক যতদিন জেলে ছিলেন ততদিন আন্দামান জেলে কোনো ফাঁসিই হয়নি। আন্দামান জেলে কোনো ফাঁসিই হয়নি ততদিন সরকার অ্যাডমিট করেছে। আমার কাছে লিখিত উত্তর আছে, আমি প্রশ্ন করেছিলাম 2019 সালের অগাস্ট মাসে, আমার কাছে সেই লিখিত ডকুমেন্ট আছে। যে বলছি এবার সেই ভদ্রলোক 1910 থেকে 1922 সরকার বলছে কোনো ফাঁসি হয়নি, অথচ নতুন লাইট অ্যান্ড সাউন্ডে বলছে বিনায়ক দামোদর সাভারকর ওই ঘরে থাকতেন যাতে তাকে ফাঁসি দেখানো যায়। এখন এই যে বিকৃতি, সমস্ত কিছু পাল্টে দাও, ইতিহাসকে পুরাণ দিয়ে বদলে দাও, পুরাণ চলে আসুক ইতিহাসের জায়গায়। এই যে বিকৃতি যা শুরু হয়েছে, এই যে সংবিধান, সংবিধানের কাঠামো, এই যে সংবিধানের ওপর আক্রমণ, ধরুন এই যে সংবিধানের ওপর আক্রমণ যখন চলছে, মানে চলমান আক্রমণ, বাবা সাহেব আম্বেদকরের কি অপমান হয়েছে, অমিত শাহ কিভাবে বলেছেন, স্যার বলেছেন, আমি তার মধ্যে যাচ্ছি না। কিন্তু এই যে মনুবাদী ধারণা, যে মনুবাদী ধারণায় আমাদের সংবিধানের মূল কথা হচ্ছে ডায়ালগ। বিজেপি বা আরএসএস ডায়ালগে বিশ্বাসী নয়, ওরা মনোলগে বিশ্বাসী। এবং আমাদের দেশে, আমি এর মধ্যেই একটা অনুষ্ঠানে যাচ্ছিলাম, যেতে গিয়ে দেখলাম যে একটা বিজেপির বড় ব্যানার, সেই বিজেপির মানে বিবেকানন্দর জন্মদিন 12 তারিখ যুব দিবস, বিবেকানন্দর জন্মদিন। তো এক জায়গায় দেখলাম যে বিবেকানন্দ এক কোনায় জায়গা পেয়েছেন, বিজেপির নেতা নেত্রীরা আছেন গোটা ব্যানারটা জুড়ে, আর নিচে লেখা রয়েছে আত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্ক হচ্ছে ধর্ম বলে একটা দাঁড়িয়ে দেওয়া আছে। এবার কেউ যদি বলেন যে বিবেকানন্দ কি বলেননি আত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্ক ধর্ম, আমি বলবো 100 বার বলেছেন। বিবেকানন্দই বলেছেন আত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্ক ধর্ম, কিন্তু তারপর তিনি দাড়ি দেননি। আত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্ক ধর্ম বলে একটা কিন্তু লাগিয়েছেন। শিকাগোতে যে বক্তৃতা করেছিলেন, একাধিক বক্তৃতা করেছিলেন, বক্তৃতাগুলো ইন্টারনেটে পাওয়া যায়। সেখানে বিবেকানন্দ বলছেন যে আত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্ক ধর্ম, কিন্তু আত্মা ঠিক করবে আত্মার পরমাত্মা কে হবে, অন্য কেউ ঠিক করে দিতে পারবে না যে আত্মার পরমাত্মা কে হবে। বলে বিবেকানন্দ বলেছিলেন আমি হিন্দু, আমার আত্মার পরমাত্মা হচ্ছে হিন্দু ধর্ম। আবার আমার দেশে, আমার সভ্যতা পৃথিবীর প্রথম নাস্তিকের জন্ম দিয়েছিল চারবাক। চারবাকের আত্মা মনে করেছিল
তার পরমাত্মা নাস্তিকতা, তাই তিনি নাস্তিক। যিনি মনে করবেন যে তিনি মুসলমান, ইসলাম তার পরমাত্মা আত্মার। যিনি মনে করবেন তিনি খ্রিস্টান, তিনি খ্রিস্ট ধর্ম তার আত্মার পরমাত্মা। এই যে আত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্ক ধর্ম, কিন্তু আত্মার ঠিক করবার অধিকার রয়েছে কেবলমাত্র যে আত্মার পরমাত্মা কে হবে। এই যে আমাদের দেশের সংবিধান, আমাদের দেশের সংবিধান মানুষকে যে ধরনের অধিকার দিয়েছে, জাস্টিস, ইকুয়ালিটি, লিবার্টি, ফ্রেটার্নিটি, এগুলো সব আমাদের সংবিধানের মধ্যে এনশ্রাইন্ড। এখন এই চর্চা যখন আজকে হচ্ছে, ধরুন সাংবিধানিক কাঠামোতে আমরা যুক্তরাষ্ট্রীয় দেশ। আমি একটা রিপোর্ট পড়ছিলাম, গতকাল খবরের কাগজে বেরিয়েছে, এবং আমরা জানি অনেকেই যে গত 10 বছরে দেশের সরকার, গত 10 বছরে আমাদের দেশের যে সরকার রয়েছেন, তারা ব্যাংকের 14 লক্ষ কোটি টাকা ঋণ মুছে দিয়েছেন। মুকুব নয়, মুছে দিয়েছেন। ইংরেজিতে বলে রাইট অফ, মুছে দেওয়া, ব্যাংকের খাতা থেকে সরে গেছে 14 লক্ষ কোটি টাকা। এই যে ঋণ মুছে দেওয়া হলো, ভালো করে খেয়াল করে দেখবেন, মধ্যমগ্রামে ডেফিনিটলি ছিল এলাহাবাদ ব্যাংক, মধ্যমগ্রামে নিশ্চিতভাবে ছিল ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া। এবার এগুলো নেই। ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া বা এলাহাবাদ ব্যাংকের সদর দপ্তর ছিল কলকাতায়। হঠাৎ করে ঠিক করলো যে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া থাকবে না, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া এটা মিশে যাবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে, এলাহাবাদ ব্যাংক মিশে যাবে ইন্ডিয়ান ব্যাংকের সাথে। এই যে মার্জার হলো, রাজ্যের সঙ্গে কোনো কনসালটেশন নেই, রাজ্যকে একবারও জিজ্ঞাসা করেনি। কনসালটেশন না করেই ইন্ডিয়ান ব্যাংক যেহেতু এলাহাবাদ ব্যাংকে নিয়ে নিল, সদর দপ্তরটা চেন্নাইতে চলে গেল। আর ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার সদর দপ্তর যেটা কলকাতায় ছিল, তাদেরও সদর দপ্তর শিফট হয়ে গেল নতুন দিল্লিতে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে মার্জার হলো, আর এখন শুধু ইউকো ব্যাংকের সদর দপ্তর কলকাতায় রয়েছে। এটারও কি হবে কেউ জানে না। এখন আসলে ধরুন এই যে টাকা না দেওয়া, স্যার বলছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই লড়াই হয়েছিল, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সরকারের টাকা, সেই টাকা থেকে 100 দিনের কাজের টাকা দেওয়া শুরু করেছেন, ব্যবস্থা করেছেন। এখন আবাসের টাকা দেয়া হচ্ছে, বাংলার বাড়ি। গত 17ই ডিসেম্বর আমাদের রাজ্যের 12 লক্ষ পরিবারকে 60,000 করে টাকা দেওয়া হয়েছে প্রথম কিস্তিতে। এরপরে আরো 60,000 দেওয়া হবে। 12 লক্ষতে এটা থেমে থাকবে না, সংখ্যাটা বাড়বে। 12 লক্ষের পর আরো 16 লক্ষ, সব মিলিয়ে 28 লক্ষ পরিবার তারা এই টাকা পাবেন। প্রায় 15 লক্ষ হাজার কোটি টাকায় রথিন্দারা আছেন। আজকেই ক্যাবিনেটের মিটিং ছিল, রাজ্য মন্ত্রিসভা তার সদস্যরা আরো ডিটেলে জানেন, প্রায় 14 লক্ষ 7,073 কোটি টাকা মতো খরচা হচ্ছে। এখন এই যে ফেডারেল স্ট্রাকচার, আমাদের দেশের সংবিধান, যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো, এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে অঙ্গরাজ্যের টাকা এরকম ভাবে আটকে রাখা যায় না। এই সংবিধান বিরোধী, দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী, গায়ের জোরে আটকে রেখে দিয়েছে। বাংলায় পরাজিত হয়েছে, গায়ের ঝালা মেটাতে চাইছে, টাকা আটকে রেখে দিয়েছে। এখন এই ধরনের একাধিক ঘটনা ঘটছে, একের পর এক নানান ধরনের নানান ফর্মে ঘটনা ঘটছে। ধরুন আমি একটা উদাহরণ দিই, আমাদের দেশের রাষ্ট্রায়ত্ত স্টিল সেক্টর, সেলের সদর দপ্তর হচ্ছে কলকাতায়, রাষ্ট্রায়ত্ত স্টিল। এবার সেলের যে কাঁচামাল বিভাগ, সেটা কলকাতায় ছিল, কাঁচামাল বিভাগ, র মেটেরিয়াল ডিভিশন। হঠাৎ করে 21 সালে যেদিন ভোটে হেরে গেল, রথিন্দারা যেদিন রেকর্ড ভোটে জিতে আবার গেলেন, হঠাৎ করে দিন 5 মধ্যে একটা অর্ডার বার করলো যে না, এটা আর এখানে রাখা যাবে না, এটা নিয়ে যেতে হবে রাউরকেল্লাতে আর বোকারোতে। রাজ্যের নির্বাচিত সরকারকে জানালেন না, মুখ্যমন্ত্রী বিরোধিতা করলেন। আমরা জানতে চাইলাম যে কোন প্যারামিটারে রাউরকেল্লা বা বোকারো কলকাতার থেকে এগিয়ে থাকা শহর, কোনো উত্তর নেই। মনে করেছে নিয়ে গেছে। এর পেছনে যে কারণটা রয়েছে, কাঁচামালের দাম যদি বেড়ে যায়, কাঁচামাল প্রকিওর করতে যদি বেশি টাকা লাগে, তাহলে প্রোডাকশন কমবে, প্রোডাকশন কমলে লাভ কমবে, লাভ কমলে বলবে অলাভজনক হয়ে গেল, তাহলে এবার ডিসইনভেস্টমেন্ট করে দাও। এই যে অঙ্ক, যে অঙ্কে আমাদের দেশের একাধিক স্টিল প্ল্যান্টের ডিসইনভেস্টমেন্ট হয়েছে, এবং আমাদের রাজ্যে ডিএসপির মতো স্টিল প্ল্যান্ট রয়েছে, অ্যালয় স্টিল রয়েছে। আসলে এই যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সেই কাঠামোকে যে ক্রমাগত আক্রমণ করা, একটা রাজ্য, নির্বাচিত রাজ্য সরকার, তার যে রাইটস রয়েছে, সেই রাইটস গুলোকে অ্যাটাক করা, এগুলো ক্রমাগত ধারাবাহিকভাবে চলছে।
যে সরকার ক্ষমতায় রয়েছেন, বিজেপির সরকার, তারা একেবারে পরিকল্পিতভাবে এগুলো সাংবিধানিক কাঠামোর ওপর আক্রমণ। ধরুন পার্লামেন্টে মোদী যখন প্রধানমন্ত্রী হওয়ার আগে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, আমি আজকে দুপুরবেলায় দেখছিলাম উনি 10 বছর গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। বছরে গুজরাট অ্যাসেম্বলির সেশন হতো 10 দিন করে, 10 দিনের বেশি গুজরাট অ্যাসেম্বলির সেশন হতো না। এই যে উনি প্রধানমন্ত্রী হয়েছেন, আমাদের পার্লামেন্টের সেশন কিন্তু কমতে শুরু করেছে। কথায় কথায় নেহেরুর কথা মনে পড়ে। নেহেরুর আমলে পার্লামেন্টের সেশন 120 দিন হতো। আচ্ছা 120 হতে হবে না, 2013-14 অব্দিও পার্লামেন্টের সেশন অ্যাভারেজে 90 দিন হতো বছরে। তা সেটা এখন কিন্তু নেমে 45-এর কাছাকাছি চলে এসেছে ওয়ার্কিং ডে। আসলে পার্লামেন্টকে বাইপাস করতে পারলে, এবং সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে ধর্ম, আমাদের যে দেশের সংবিধান, আমাদের যে কাঠামো, আমরা ধর্মনিরপেক্ষ। এই যে ধর্মনিরপেক্ষ ব্যবস্থায় ধর্মকে নিয়ে আসা, ধর্মকে ব্যবহার করা। ধরুন আমি কোনোদিন আজ অব্দি শুনিনি যে কেউ কখনো বলছেন হিন্দু ভোটার। আমাদের রাজ্যে শোনা যাচ্ছে, রথীন্দ্রদের সহকর্মী তিনি হঠাৎ বলছেন, মানে বিধানসভার সহকর্মী অন্য দলের, বলছেন হিন্দু ভোটার। এখন হিন্দু ভোটার বলে কিছু হয় বলে আমাদের দেশের সংবিধান তো বলে না। আমাদের দেশের সংবিধান মুসলমান ভোটারের কথাও বলে না, কোন ধর্মের কোন ভোটারেরই কথা বলে না। অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, 18 বছর বয়স হলে তিনি ভোটাধিকার প্রয়োগ করবেন। যেভাবে রথীন্দ্ররা নির্বাচিত হন, এখানে সবাই যারা আছেন নির্বাচিত জনপ্রতিনিধি যেভাবে নির্বাচিত হন সেইভাবে হয়। হঠাৎ করে এই যে যারা বলছেন, ধরুন আজকে সংবিধান নিয়ে আলোচনা করতে গিয়ে, আর মধ্যমগ্রাম একটা কৃষ্টি সম্পন্ন জায়গা, মধ্যমগ্রামের মাটিতে আমি যে বলছিলাম যে আমি এত দূর থেকে এত পরিষ্কারভাবে শুনছি, আমার গাড়িতে যারা ছিলেন, আমি বললাম যে এরকম মাইক পেলে বলার লোভ সামলানো কঠিন, মাইক এত চমৎকার। এখন ধরুন 1857 কথা আমি বলছিলাম, তার 100 বছর আগে 1757 পলাশির আমবাগানে স্বাধীন বাংলার শেষ নবাব সিরাজের পতন ঘটছে। সিরাজ পরাজিত হলেন, ইংরেজ বণিকের মানদণ্ড শাসকের রাজদণ্ডে রূপান্তরিত হলো। এখন ইংরেজ বণিকের মানদণ্ড শাসকের রাজদণ্ডে রূপান্তরিত হলো। সিরাজ ধর্মে মুসলমান ছিলেন, সিরাজের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের মূল হোতাও ধর্মে মুসলমান। কিন্তু এটা খেয়াল রাখা দরকার, তিনি একা ছিলেন না। কলকাতা শহরের নাম তখনও কলকাতা নয়। নিজের দাদু আলীবর্দী খান নামে সিরাজ কলকাতার নাম রেখেছিলেন আলীনগর। আলীনগরে রাতের অন্ধকারে রবার্ট ক্লাইভের সঙ্গে মিটিং করতে এসেছিলেন মুসলমানের ঘরে জন্মানো মির্জাফর, হিন্দুর ঘরে জন্মানো রায়দুল্লভ, হিন্দুর ঘরে জন্মানো জগৎ শেঠ, হিন্দুর ঘরে জন্মানো উমিচাঁদ। মিটিং হলো, কি করতে হবে সব ঠিক হলো। পলাশির আমবাগানে যুদ্ধ যখন হচ্ছে, আমি একটা বই পড়ছিলাম, এর মধ্যে বইটার নাম হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, দ্য ওয়ার্ল্ডস মোস্ট পাওয়ারফুল কর্পোরেশন। আজও এখনো অব্দি ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে কোনো পাওয়ারফুল কর্পোরেশন পৃথিবীতে হয়নি। তা সেই রবার্ট ক্লাইভের সাহায্য করবার জন্য এরা দাঁড়িয়ে রইল, কামানে আগুন দিল না, সৈন্য না, নড়ল না। সিরাজ বুঝলেন পরাজয় নিশ্চিত, কিন্তু সিরাজের জন্য বাঙালি কিন্তু রক্ত দিয়েছিল। বাঙালি রক্ত দেয়নি এমন নয়, বাঙালি রক্ত দিল সিরাজের জন্য। রক্ত দিলেন কারা? আমাদের ইতিহাসের বইতে লেখা আছে। আরএসএস এর স্কুলে কি বই পড়ানো হয় তার দায় বা দায়িত্ব কোনোটাই আমাদের পক্ষে নেওয়া সম্ভব নয়। সত্যিকারের স্কুলে, সত্যিকারের কলেজে, সত্যিকারের বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের যে বই পড়ানো হয়, সেই বইয়ে সোনার অক্ষরে লেখা আছে মুসলমানের ঘরে জন্মানো সিরাজের জন্য রক্ত যারা দিয়েছিলেন, একজন ছিলেন মুসলমানের ঘরে জন্মানো মীর মদন, আরেকজন হিন্দু ব্রাহ্মণের ঘরে জন্মানো মোহনলাল। সিরাজ পরাজিত হয়েছিলেন, কিন্তু বাংলার মাটি এই বার্তা দিয়েছিল যে ধর্ম দিয়ে হচ্ছে দেশপ্রেম ঠিক হয় না, ধর্ম দিয়ে গদ্দারিও ঠিক হয় না, ধর্ম দিয়ে দেশপ্রেমিক আপনি ঠিক করতে পারবেন না, ধর্ম দিয়ে দেশদ্রোহী ঠিক করা যাবে না। আজ থেকে 5000 বছর আগে আমাদের পূর্বপুরুষরা, ধরুন আমাদের সংবিধানে কি লেখা আছে, পার্লামেন্টে গিয়ে দেখছি যে বলছে না আজকে মঙ্গলবার। তো মঙ্গলবার কি না, বলছে মঙ্গলবার কোনো আমিষ খাবার পাওয়া যাবে না। গত টার্মে যখন ছিলাম এরম দেখিনি। আমি হচ্ছে স্ট্রিক্ট নন ভেজিটেরিয়ান, ননভেজ ছাড়া চলে না, বলছে না না আজকে ননভেজ নেই। আসলে কে কি খাবে, কে কি পড়বে,
এগুলো আমাদের সংবিধানে ঠিক করে দেওয়া নেই। আর আমরা যারা এখানে বসবাস করি, 5000 বছর আগে আমাদের পূর্বপুরুষরা এখানে এসেছিলেন, এটা প্রমাণিত। যারা বিজ্ঞান নিয়ে চর্চা করেন, যারা নৃতাত্ত্বিক, তারা এটা প্রমাণ করেছেন, প্রমাণ আছে। আর এই জেলাতেই তো আছে, এই জেলায় সংগ্রহশালায়, এই জেলায় এগিয়ে চলে গেলে সংগ্রহশালায় বহু নিদর্শন আছে, সেই পোড়ামাটির নিদর্শন। ওই হাড়োয়ার ওই যে সমুদ্রগড়ের সংগ্রহশালা, হ্যাঁ চন্দ্রকেতুগড়ের সংগ্রহশালা। তো 5000 বছর আগে আমরা এলেও আমাদের ইতিহাস লেখা হচ্ছে 1200 বছর ধরে। বৌদ্ধ ভিক্ষুরা আমাদের ইতিহাস লিখেছিলেন, যার বেশ কিছু চন্দ্রকেতুগড়ে আছে আমাদের রাজ্যে। এবার ধরুন, বৌদ্ধরা মাছ খেতেন না। এবার নদীমাতৃক বাংলাদেশে মাছই হচ্ছে প্রধান খাবার। ধর্ম আর যে খাবারের লড়াই, সেই লড়াইয়ে 100 বছর মতো ধর্ম টিকে থাকলো, জিতলো। তারপর বৌদ্ধ ভিক্ষুরা মাছ খেতে শুরু করলেন। হরপ্রসাদ শাস্ত্রী যখন আজ থেকে 120-25 বছর আগে নেপালের রাজদরবার থেকে এত ধুলো পড়ে গেছিল, সেই পুঁথিগুলো নামালেন, সেই পুঁথির পাতা উল্টে দেখা গেল যে একজন বৌদ্ধ ভিক্ষু লিখেছিলেন, ওগর ভত্তা রম্ভক পত্তা গায়িকা ঘিত্তা দুগ্ধ সযুক্তা মৈলি মাচ্ছা নালিচ গচ্ছা দিজ্জয়ী কান্তা খাপুন বান্তা। এখন এটা শুনে বোঝা কঠিন, কিন্তু যদি ভালো করে শোনেন দেখবেন বাংলার সঙ্গে আশ্চর্য মিল আছে। এটাই এখান থেকেই আজকের বাংলা ভাষা। ওগর ভত্তা মানে গরম ভাত, রম্ভক পত্তা মানে সবুজ, রম্ভক মানে সবুজ, তাহলে রম্ভক পত্তা ওগর ভত্তা মানে কলা পাতায় গরম ভাত, ওগর ভত্তা রম্ভক পত্তা গায়িকা ঘিত্তা দুগ্ধ সযুক্তা, গরুর দুধ থেকে তৈরি হয়েছে ঘি, মৈলি মাচ্ছা নালিচ গাচ্চা, মৌরলা মাছ ভাজা আর লাল শাক, দিজ্জয়ী কান্তা খাপুনা বান্তা, যিনি পরিবেশন করছেন তিনি গৃহিণী, আর যিনি খাচ্ছেন তিনি পুণ্যবান। 1100 বছর আগে লেখা, 1100 বছর। বাঙালির ইতিহাস 1000 বছরের। নতুন করে চর্চা হচ্ছে বাইরে, আমাদের দেশে এখনো শুরু হয়নি, কিন্তু বাইরে চর্চা শুরু হয়েছে যে জীবনানন্দের বনলতা সেনের সঙ্গে প্রেমের সরাসরি কোনো সম্পর্কই নেই। দুটো ভার্সন আছে। প্রথম ভার্সনটা ছিল নাটোরের একটা দোকানে, তিনি ছাঁচের মিষ্টি খেতে ভালোবাসতেন। তো হঠাৎ একদিন বললেন, আমি চলে যাব, দেশ ভাগ হয়ে যেতে পারে, আমি কলকাতায় চলে যাব, আর এখানে আসা হবে না। দোকানি বলেছিল কিছু একটা লিখে দিয়ে যান। তো সেই ছাঁচের মিষ্টির দিকে তাকিয়ে তিনি একটা কবিতা লিখেছিলেন, এটা মনে করা হয়। কিন্তু এখন নতুন করে গবেষকরা বলছেন এটা আসলে প্রেমের কোনো কবিতাই নয়। বাঙালির 1000 বছরের ইতিহাস এই কবিতার প্রতিটা লাইনের মধ্যে রয়েছে। আমি পুরো কবিতাটায় যাব না, কিন্তু ভালো করে শুনে দেখুন যে 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে। 1000 বছর ধরে পথ হাঁটিতেছি মানে বাঙালি 1000 বছর ধরে পথ হাঁটছে। জীবনানন্দ যখন লিখেছেন, তারপর বলছেন 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে। নোয়াখালীতে গোটা এশিয়ার সব থেকে ভালো জাহাজ তৈরি হতো। এই নোয়াখালীতে যে সব থেকে ভালো জাহাজ তৈরি হতো, এই জাহাজ নিয়ে বাঙালি যেত সিংহল অব্দি, শুধু সিংহল নয়, মালয় সাগর, মালয়েশিয়া এই অব্দি যেত। তারপর কবিতার পেছন দিকে চলে আসুন, জীবনানন্দ লিখছেন, হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর। দারুচিনি দ্বীপ মানে স্পাইস আইল্যান্ডস, ইন্দোনেশিয়া, জাভা, সুমাত্রা, বালি, যেখানে পৃথিবীর স্পাইসের ভর কেন্দ্র, বাঙালি ওই অব্দি ব্যবসা করতে যেত। এখন এই বাঙালি, যে বাঙালি প্রথম কালাপানি পেরিয়েছে, গোটা দেশের লোক যখন ছাগলের দুধ খেয়ে রামরাজত্বে পৌঁছানোর স্বপ্ন দেখছেন, মাইকেল মধুসূদন তখন অমিত্রাক্ষর ছন্দে কবিতা লিখছেন, রাজা রামমোহন রয় আর দ্বারকানাথ ঠাকুরেরা কালাপানি পেরিয়ে গেছেন, ইংল্যান্ডের মাটিতে হাঁটছেন ব্রিস্টলে সভ্যতার মানে কিরকম বোঝবার জন্যে। এখন আমরা সেই বাঙালি 5000 বছর ধরে যারা এই মাটিতে বসবাস করছি, তাদের এই যারা সংবিধানকে প্রতিনিয়ত আক্রমণ করছে, গোটা দেশের স্বাধীনতার লড়াইয়ে আপনি একটা নাম বলতে বলুন। ওই বিনায়ক দামোদর সাভারকার যে মুচলেখা দিয়েছিল, সে ছাড়া আর কোনো নাম নেই। কোনো নাম 1000 চেষ্টা করেও বলতে পারবে না। একেবারে ওপেন চ্যালেঞ্জ, আপনি যে কেউ বিজেপি করে ডেকে বলুন, একজন লোকের নাম বলুন যিনি হচ্ছেন স্বাধীনতার লড়াইয়ে অংশগ্রহণ করেছেন।
স্বাধীনতার লড়াইয়ে যারা দিয়েছে সব থেকে বেশি রক্ত, তারা নেবে সার্টিফিকেট ওদের থেকে। ওরা এসে বলবে এখানে দাঁড়িয়ে, আর আমরা শুনবো এ হতে পারে। আরে 550 বছর আগে লোকে যখন সন্ধ্যে 6টায় ঘুমিয়ে পড়তো, 550-600 বছর আগে বাংলার মধ্য প্রান্ত থেকে সেই জ্যোতির্ময় পুরুষ বেরিয়ে এসেছিলেন। এমন একজন লোক বাংলার মধ্য প্রান্ত থেকে মাথা তুললেন, যে পথে গেলেন ধর্মের বেড়া ভেঙে গেল, বর্ণের বেড়া ভেঙে গেল, জাতপাতের বেড়া ভেঙে গেল। আমি এটা বিশ্বাস করি। আমি যখন সিপিআইএম করতাম, সিপিআইএম এর রাজ্য কমিটির মিটিং এ নিয়ে তর্ক করেছিলাম যে সিপিআইএম এর সমস্ত দপ্তরে শ্রীকৃষ্ণ চৈতন্যের ছবি থাকা উচিত, কারণ আমাদের দেশের প্রথম বিপ্লবীর নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। আমাদের দেশে প্রথম সমাজের সংস্কার যদি কেউ ঘটিয়ে থাকেন, তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য। কেউ যদি প্রথম মিছিল করে থাকেন, তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য। প্রথম যদি কেউ স্লোগান দিয়ে থাকেন, তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য। প্রথম বিপ্লব, সামাজিক বিপ্লব যদি কেউ ঘটিয়ে থাকেন, তাহলেও তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য। যে পথে গেছেন, দুহাত তুলে মানুষকে বলেছেন, হরি হরায় নম কৃষ্ণ, যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন। এই উচ্চারণে ধর্ম নেই, বর্ণ নেই, জাত নেই। পুরীর রথের চাকা এগোচ্ছে না, কেননা ব্রাহ্মণ ছাড়া কেউ নাকি হাত দিতে পারবে না। লক্ষ লক্ষ মানুষ চৈতন্য যাদের সংগঠিত করেছেন, তারা দাঁড়িয়ে রয়েছেন, তারা কেউ যেতে পারছেন না। এই যে সমাজ বিপ্লব ঘটিয়েছিলেন, ওখানে দাঁড়িয়ে সেই শীর্ণকায় পুরুষ, আলো বেরোচ্ছে গোটা শরীর থেকে তার জ্যোতি। তিনি তখন যারা দাঁড়িয়ে রয়েছেন, যারা রথের রশি ধরতে পারছেন না, তাদের বললেন যে আপনারা এসেছেন কেন? না, প্রভুর রথ টানলেন বলে এসেছেন, প্রভুকে দেখবেন বলে এসেছেন। বললেন প্রভুর দিকে তাকান, জগন্নাথের দিকে তাকান, বলভদ্রর দিকে তাকান, সুভদ্রার দিকে তাকান। মানুষ যখন তাকিয়েছে, দুহাত তুলে শ্রী চৈতন্য বলছেন, মহম্বোধে স্থিরে কনক রুচিরে নীল শিখরে বসন প্রসাদ প্রান্তে সহজ বলভদ্রে নবলীনা সুভদ্রা মধ্যস্থ সকল সুর সেবা শরদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। শেষ হয়নি উচ্চারণ, লাখো লোক গিয়ে রথের রশি ধরে নিয়েছে। কেড়ে নিতে হয়, কেউ দেয় না। পৃথিবীর প্রথম সংগঠিত সমাজ বিপ্লব নেতৃত্ব দিয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্য। এই যে চৈতন্যের ব্যাটন, সেই ব্যাটনে মাটিতেই চৈতন্য দিয়ে দিলেন লালন সাইকে। মাথা তুললেন লালন ফকির। লালন সাই মাথা তুলে মাটিতে বললেন দাঁড়িয়ে যে আসার সময় কি জাত ছিলে, ভবে এসে কি জাত নিলে, যাবার পরে কি জাত হবে, একবার মন ভেবে বলো না, একবার মন ভেবে বলো না, একবার মন ভেবে বলো না। এখন এই যে ব্যাটন পেরোতে থাকে, চৈতন্য থেকে লালন, লালন থেকে রবীন্দ্রনাথ নজরুল হয়ে এ ব্যাটন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, হ্যামলিনের বাঁশিওয়ালা গোটা বাংলার মানুষকে একত্রিত করেছেন। গোটা দেশের বিজেপি বিরোধী লড়াইয়ে সংগ্রামের বর্ষাফলক। বিজেপির নেতারা, বহিরাগত নেতারা মা দুর্গা, মা কালী ডিফারেন্সিয়েট করতে পারে না, মা লক্ষ্মীকে মা সরস্বতী করে ফেলে, আর বলে তারপর বাংলার মাটিতে দুর্গোৎসব হয় না। তা আমি খালি বিনীতভাবে বলি, ওই তাপসদার সঙ্গে আমডাঙ্গায় গেছিলাম, গিয়ে অবাক হয়েছিলাম যে মূর্তি দেখে বলছি এ তো যশোরেশ্বরীর মূর্তি। যশোরের রাজা প্রতাপাদিত্য বাংলার 12 ভূঁইয়ার অন্যতম, তার ইষ্ট দেবী যশোরেশ্বরী। তারপরে জানলাম যে একটা ইতিহাস রয়েছে, আমি আর তার মধ্যে যাব না। এখানে আমডাঙ্গায় মন্দির প্রতিষ্ঠা হয়েছিল, মানসিংহ করেছিলেন, একই মূর্তি, যশোরেশ্বরীর মূর্তি। এখন বাংলার যে অবিরাম যাত্রার চির সংঘর্ষ, তাতে ধর্ম নেই। এই প্রতাপাদিত্য তিনি ধর্মে ছিলেন হিন্দু, তার ঈশ্বরী ছিল যশোরেশ্বরী, তিনি তার পুজো করতেন। আবার আরেকজন 12 ভূঁইয়ার বিখ্যাত ভূঁইয়া ঈশা খাঁ, সেই ঈশা খাঁ তার যে জমিদারি, তিনি মুসলমান হওয়া সত্ত্বেও সেখানে হিন্দু প্রজারা দুর্গাপুজোয় অংশগ্রহণ করার জন্য ঈশা খাঁ ভূমিকা পালন করতেন। এটা বাংলার ইতিহাস। এখন এখানে যারা বলছেন যে না, বাংলার মাটিতে মায়ের আরাধনা হয় না, বাংলার মাটিতে মায়ের উপাসনা হয় না, আমরা বলছি আমাদের দেশের সংবিধান, আমি কার উপাসনা করব, কার উপাসনা করব না, যদি উপাসনা না করতে চাই তারও অধিকার আমার দেশের সংবিধান আমায় দিয়েছে। আমাদের সংবিধানের বিউটি এটাই, আমাদের সংবিধান এত চমৎকার যে আমাদের সংবিধান হচ্ছে ইউনিটি অফ অপোজিটস। তাই যারা বলছেন, আমি খুব অবাক হয়ে যাই এটা ভেবে, এই যে আমাদের টাকা আটকে রেখেছে,
আমরা দেখেছি, আমি গত 2014 থেকে 20 যখন এমপি ছিলাম দেখেছি তামিলনাড়ুতে একেবারে সাপে নেউলে সম্পর্ক ডিএমকে আইএডিএমকে। করুণানিধি জয়ললিতা, করুণানিধি ক্ষমতা এলে জয়ললিতাকে জেলে ভরে দিচ্ছেন, জয়ললিতা ক্ষমতা এলে করুণানিধিকে জেলে ভরছেন। অথচ তামিলনাড়ুর ইস্যু, তামিলনাড়ুর এজেন্ডা, বাঘের মতো তামিল এমপিরা সব ঝাঁপিয়ে পড়ছে, কোনো দলমত নেই। অধীরবাবু এবার হেরে গেছেন, বিকাশবাবু বলতে পারেন আমি মধ্যমগ্রামের আমার পুরনো কমরেডদের বলবো, যদি সাহস থাকে মিটিং করে বিকাশবাবু দাঁড়িয়ে বলে যান যে উনি পার্লামেন্টে বলেছেন যে এ টাকা সিপিএম এর টাকা নয়, এ টাকা কংগ্রেসের টাকা নয়, এ টাকা বিজেপির নয়, এ টাকা তৃণমূলের নয়, এটা বাংলার টাকা, আটকে রাখা যায় না। আসলে বাংলা বিরোধী যে লড়াই, এরা হচ্ছে বিজেপির হাতে তামাক খাচ্ছে। বিজেপি বলছে যে বাংলার মাটিতে মায়ের আরাধনা হয় না। আমাদের এখানে মায়ের আরাধনার কয়েকশো বছরের ইতিহাস। প্রথমে বৌদ্ধরা ছিলেন, তারপর আমরা তন্ত্র মতে, আমাদের শাক্ত মতে মায়ের আরাধনা হচ্ছে। এই যে এখানে মিটিং হচ্ছে আজকে মধ্যমগ্রামে, আমাদের সংবিধান আমাকে অধিকার দিয়েছে, আমাকে আমার এই অধিকার কেউ কাটতে পারে না। আমি আমার কথায়, আমি যার আরাধনা করি তার কথা বলতে পারি। যিনি মুসলমান তিনি তার কথায় তার আরাধ্যর আরাধনা করতে পারেন, যিনি খ্রিস্টান তিনি তার আরাধনা করতে পারেন। এই যে সমস্ত কিছু স্ট্রেট জ্যাকেট করে দিচ্ছে, ওয়ান নেশন ওয়ান ভোট, এটা সামনে, পেছনে হচ্ছে ওয়ান নেশন ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান পার্টি ওয়ান লিডার। হিটলার মুসোলিনি যা বিশ্বাস করত যে এক দেশ এক ভাষা এক নেতা এক পার্টি, এটা হচ্ছে আধিপত্যবাদ। আর আধিপত্যবাদের বিরুদ্ধে সব থেকে হচ্ছে বড় জায়গা প্রতিরোধের হচ্ছে বাংলার মাটি। মমতা বন্দ্যোপাধ্যায় ওদের অশ্বমেধের ঘোড়া বারবার ঠেকিয়ে দিয়েছেন, আর এরাই প্রতি বছর এসে বলবে, একেবারে নিয়ম হয়ে গেছে যে বাংলার মাটিতে মায়ের আরাধনা হয় না। আমি খালি এত চমৎকার এখানে পরিবেশ এবং মধ্যমগ্রামে, এবং এটা খুব 24 পরগনা হচ্ছে আমাদের গোটা ভারতবর্ষের অন্যতম পুরনো জেলায় 24টা পরগনা নিয়ে অবিভক্ত 24 পরগনা। এই মধ্যমগ্রামের একেবারে শিকড়ে ইতিহাস পতিত রয়েছে। এই যে মায়ের আরাধনা হয়, আমি ওই যে আমডাঙ্গায় যশোরেশ্বরীর মূর্তির কথা বলছিলাম, যশোরে প্রতাপাদিত্য যেভাবে মায়ের আরাধনা করতেন ওই আমডাঙ্গাতেও সেভাবে আরাধনা হয়। আমরাও সেই একই কথা বলি, আজ থেকে 1000 বছর বাদেও বাঙালি একইভাবে মায়ের আরাধনা করবে। কারণ বাংলার পরতে পরতে এই শব্দগুলো একেবারে বাংলার বর্ণমালায় মিশে গেছে। আমরা মায়ের কাছে এই সংবিধান রক্ষা করার লড়াই, আমাদের সংবিধান ধর্মনিরপেক্ষ দেশ, আমরা আমাদের যারা যে যার আরাধনা করি আমরা তার কাছে করজোরে বলি, হংসযুক্ত বিমানগ্রে ব্রহ্মাণি রূপধারিণী কৌশম্ভাসরিকে দেবী নারায়ণী নমস্তুতে ত্রিশূল চন্দ্রাহি ধরে মহাভৈষববাহিনী মাহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে ময়ূর কুক্কুট ব্রজে মহাশক্তি ধরেন ধরে কৌমারী রূপ সংস্থানে নারায়ণী নমস্তুতে শঙ্খ চক্র গদা শানং গৃহীত পরমায়ুধে প্রতীত বৈশরী রূপে নারায়ণী নমস্তুতে শিবদূতি স্বরূপেণ ঘটকৈত্য মহাবলে ঘোর রূপে মহাভাবে নারায়ণী নমস্তুতে তমস্রাকরলবদনে শিরমালা বিভূষণে চামুণ্ডে মুণ্ডমাধারে নারায়ণী নমস্তুতে কলাকর্ষাণি রূপেণ পরিণাম প্রদায়িনী বিশ্বস্য পরকৌশাক্তে নারায়ণী নমস্তুতে सर्वमंगला मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशानं शक्ति भूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वसारथी हरे देवी नारायणी नमस्तुते। এখন এই যে বাংলার উচ্চারণ ধরুন, এখন একজন সাহেব যদি এই উচ্চারণ করেন তাহলে কি কোনো ক্ষতি হবে? না, কোনো ক্ষতি হবে না। আমাদের বাংলার মাটিতে এক পর্তুগিজ সাহেব, তিনি নুনের ব্যবসা করতে এসেছিলেন হুগলিতে। এই যে গঙ্গা, 24 পরগনার পাশ দিয়েই গঙ্গা। আমি এর মধ্যেই জগদ্দলে গেছিলাম, হুগলির একজন ওপার থেকে এসেছিলেন। তো এই যে গঙ্গা ভাগীরথী হুগলি, এক পর্তুগিজ সাহেব ব্যবসা করতে এসেছেন, তার নুনের ব্যবসা ফুলে ফেপে উঠেছে। তিনি মারা গিয়েছেন, মারা যাওয়ার আগে ব্যবসাটাকে 2 ছেলের মধ্যে ভাগ করে দিয়েছেন, দিয়ে চলে গেছে। তিনি মারা গেছেন। বড় ছেলে ঠিক করেছে সে আর ব্যবসা করবে না,
নুনের ব্যবসাটা বেচে দিয়েছে, আর ছোট ছেলে ব্যবসা করছে, ব্যবসা ভালোই চলছে, লোক রেখেছে, কিন্তু ব্যবসা সে আর দেখে না। কেননা বাংলার পথে প্রান্তরে ভোলা ময়রারা তখন কবি গানের আসরে একেবারে আগুন লাগিয়ে দিয়েছেন, গোটা বাংলা কবি গানে বুঁদ হয়ে রয়েছে। সেই সাহেব বাংলা শিখতে শুরু করলেন, ভাঙা ভাঙা বাংলা কবি গান তিনি তার সহজাত ক্ষমতা গান গাইবার। এবার কলকাতায় শোভাবাজারের রাজবাড়িতে সেই সাহেব গেছেন গান গাইতে। উল্টো দিকের বিখ্যাত বাঙালি কবিয়াল রাম বসু সাহেবকে আক্রমণ করে বলেছেন যে কোট পরবার কথা, টুপি পরবার কথা, বুট পরবার কথা এগুলো ছেড়ে দিয়ে বাংলার তাঁতের ফতুয়া ধুতি পরে তুমি এখানে করছোটা কি? শ্রীরামপুরের গির্জাতে আজকে রবিবার, সকালে তোমার যাওয়ার কথা। এই বলে তিনি সেই কবিয়ালকে আক্রমণ করেছেন। এখন শোভাবাজারের রাজবাড়িতে এই গানের উৎসবে বা গানের এই আসরে লড়াইয়ে যাওয়ার আগে অ্যান্টনি হেন্সম্যান নামের একজন পর্তুগিজ সাহেব তিনি গঙ্গায় ডুব দিয়েছিলেন। যখন গঙ্গা থেকে উঠলেন, হেন্সম্যান শব্দটা গঙ্গার নিচে রয়ে গেছে, হেন্সম্যান শব্দটা আর ওঠেনি, উঠে এসেছেন অ্যান্টনি কবিয়াল, অ্যান্টনি ফিরিঙ্গি। ওই কবি গানের মঞ্চে দাঁড়িয়ে কবি রাম বসুকে গানের মধ্যেই বিনীতভাবে উত্তর দিলেন, কৃষ্টে আর খ্রিস্টে কিছু ভিন্ন নাই রে ভাই, আমার খোদা যে হিন্দুর হরিষে, মানব জনম সফল হবে যদি রাঙা চরণ পাই। আমাদের দেশের সংবিধানে এর থেকে বড় কোনো কথা নেই। এই সর্বধর্ম সমন্বয়, সবার অধিকার, এই যে ফ্র্যাঞ্চাইজ, অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, সমস্ত কিছুর অধিকার। এবং আজকে আমি যে কথাটা বলে শেষ করতে চাই, ধরুন কয়েক বছর আগে খুব তোলপাড় হয়েছিল যে ঈশ্বর কণার আবিষ্কার হয়েছিল, ঈশ্বর কণা, গড পার্টিকেল। অনেকে বলেছিলেন যে ঈশ্বর আছে, কণাও আছে। আবার যারা ধর্মে বিশ্বাস করেন না তারা বলেছেন যে না, কণা আছে কিন্তু ঈশ্বর নেই। আমাদের দেশ, আমাদের দেশের এটাই বিউটি, আমাদের দেশের সংবিধান এতই সুন্দর, আমাদের দেশের সংবিধানের সঙ্গে অন্য কোথার কোনো তুলনা চলে না। আমাদের দেশের সংবিধানের যারা প্রণেতা তারা যে উত্তরাধিকার দিয়ে গেছেন, এবার ভারতবর্ষ সুইজারল্যান্ডের এই ল্যাবরেটরিতে একটা মূর্তি পাঠালো, উপহার দিল। আসলে আমাদের দেশ সমস্ত কিছুতে এগিয়ে ছিল। নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস হওয়ার আগে অবধি ভারতবর্ষ সমস্ত কিছুতে একেবারে উন্নতির শিখরে। তো নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস হওয়ার আগে আমরাই শূন্য আবিষ্কার করেছিলাম, ভারতবর্ষ থেকেই শূন্য আবিষ্কার হয়েছিল। এবার শূন্য যারা আবিষ্কার করেছিলেন, যে ম্যাথমেটিশিয়ানরা, যে অঙ্কের বিশারদরা, তারা আবার কেউ ভগবানে বিশ্বাস করতেন না। এবার যে অঙ্ক বিশারদরা ভগবানে বিশ্বাস করেন, তারা চ্যালেঞ্জের মুখে যে তাহলে যারা ভগবানে বিশ্বাস করে না তারা শূন্য আবিষ্কার করে ফেলেছে। এরাও মহাপণ্ডিত, যারা ভগবানে বিশ্বাস করলেন তারা ইনফিনিটি আবিষ্কার করলেন। এবার আমি বিজ্ঞানের ছাত্র নই, একেবারেই সাহিত্যের ছাত্র। যারা অঙ্ক করেন তারা জানেন ইনফিনিটি টেন্ডস টু জিরো বাট নেভার রিচেস জিরো। রবি ঠাকুর এটাকেই বলেছেন। আইনস্টাইন বলেছিলেন রবীন্দ্রনাথকে যে রবীন্দ্রনাথ কেন পৃথিবীর কবি। আইনস্টাইন বলতে গিয়ে বলেছিলেন যে ইনফিনিটি টেন্ডস টু জিরো বাট নেভার রিচেস জিরো, এটা আমাদের বিজ্ঞানীদের কথা। আর পৃথিবীর কবি বলছেন, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, তোমার মধ্যে আমার প্রকাশ তাই এত মধুর। এই যে সীমার মধ্যে অসীম, ইনফিনিটি টেন্ডস টু জিরো বাট নেভার রিচেস জিরো। এবারে ভালো করে যদি নটরাজের মূর্তিটা দেখেন, নটরাজ হচ্ছে কসমিক তাণ্ডব, নটরাজ ইনফাইনাইট, নটরাজের কোনো স্ট্রাকচার নেই। কিন্তু আপনি কোন নটরাজ মূর্তি ভারতবর্ষে পাবেন না যে নটরাজ শূন্য ছাড়া অন্য কোনো জায়গায় নাচছে, শূন্যর মধ্যেই নটরাজ নাচছে। এটা হচ্ছে ইউনিটি অফ অপোজিট, ভারতবর্ষের ইউনিটি, যার মূলে রয়েছে আমাদের বৈচিত্র্যের মধ্যে ঐক্য, আমাদের পরমত সহিষ্ণুতা, আমাদের সর্বধর্মের প্রতি আমাদের যে অধিকার বোধ, সবাইকে সম্মান করা। এই যে ধরুন রবীন্দ্রনাথ ভারত ও ভাগ্য বিধাতা আবৃত্তি করলেন 11 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে। সেদিনই তো আলোচনা হয়েছিল আমরা যেদিন স্বাধীন হব প্রথম স্তবকটা জাতীয় সঙ্গীত হবে, তাই হয়েছিল। কিন্তু বাকি যে স্তবকগুলো, বিজেপি ভয়ানকভাবে সেই স্তবকগুলোকে ভয় পায়। কারণ বিজেপির যে রাজনীতি, আরএসএস এর যে রাজনীতি, এই স্তবকগুলো তার বিরুদ্ধে।
রবীন্দ্রনাথ দ্বিতীয় স্তবকে কলকাতা শহরে দাঁড়িয়ে বলেছিলেন, গোটা ভারতবর্ষ শুনেছিল, অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্তানি, পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে, প্রেমহার হয় তব গাথা। রবীন্দ্রনাথ বলছেন, ভারতবর্ষ শুনছে তৃতীয় স্তবকে, পতন অভ্যুদয় বন্ধুর পন্থা, যুগ যুগ ধাবিত যাত্রী, হে চির সারথী তব রথচক্রে, মুখরিত পথ দিন রাত্রি, দারুণ বিপ্লব মাঝে তব শঙ্খ ধ্বনি বাজে, সংকট দুঃখ ত্রাতা। ঘোর অন্ধকার, অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে লড়াই, দেশমাতৃকার বন্দনা করে রবীন্দ্রনাথ লিখছেন, ঘোর তিমির ঘন নিবিড় নিশীতে, পীড়িত মূর্ছিত দেশে, জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল, নত নয়নে অনিমেষে, দুঃস্বপ্নে আতঙ্কে, রক্ষা করিলে অঙ্কে, স্নেহময়ী তুমি মাতা। আর শেষে 11 সালেই পৃথিবীর কবি বলছেন, তারপরে অবশ্য উচ্চারণ করেছেন নিজেই, আমি পৃথিবীর কবি, যেথা তার যত উঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সাড়া তার জাগিবে তখনই। শেষ স্তবকে সেই ক্ষণজন্মা পুরুষ উচ্চারণ করেছিলেন, রাত্রি প্রভাতিল উদিল রবিচ্ছবি, পূর্ব উদয়গিরি ভালে, গাহে বিহঙ্গম পুণ্য সমীরণ, নবজীবন রস ঢালে, তব করুণারুণ রাগে, নিদ্রিত ভারত জাগে, তব চরণে নত মাথা। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন যে মানুষের চরণে মাথা নত করেই এগিয়ে যেতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এই লড়াই। এই যে আজকের সভা, এই সভায় 25 সাল জানুয়ারি প্রায় শেষ, দেখতে দেখতে 25 কেটে যাবে। রথিন্দাদের আবার রেকর্ড ভোটে জিতিয়ে পাঠাতে হবে মন্ত্রিসভায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবারও মন্ত্রিসভা গঠিত হবে। 260, আমি অনেক অঙ্ক বসে দেখেছি, এবারে 260 অতিক্রম করে যাবে গোটা বাংলার যা আওয়াজ। আর আমি সংবিধানের যেহেতু আলোচনা, বাংলা যা বিশ্বাস করে সেই কটা শব্দ দিয়েই শেষ করতে চাই। আমাদের যা মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন তা দিয়েই আমরা শেষ করব। আমি আজান দিয়ে থাকি, আমি আজান দিয়ে থাকি, আমি যিশু খ্রিস্টের পায়ে নত। আমি আজান দিয়ে থাকি, আমি যিশু খ্রিস্টের পায়ে নত। যত মত তত পথ, রামকৃষ্ণর কথা মতো। হরি ওম তৎসতে। আমি বারে গোলাম আলীর গোলাম, বাগদেবীর চরণে প্রণামী দিয়ে দিয়ে আমি বাঙালি হলাম। আল্লাহ মেঘ দে, পানি দে, ঠাকুর তুই ছায়া দে সবার ঘরে ঘরে, যেখানে মমতা লড়ে যান সেখানে বাঙালি বাস করে। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা।